চলো তাহলে আজ শুরু করছি ইউনিট টু আমরা শুরু করেছিলাম। ইউনিট টুতে আমরা লাস্ট শিখেছিলাম হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমি। এক কথায় হিমবাহটা আমরা টোটালটাই কমপ্লিট করেছিলাম। আজ আমরা শুরু করছি গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল। আজ আমরা শুরু করছি ভৌম জল। ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার। প্রথমেই জানবো যে ভৌম জলটা কি। ভৌম বা গ্রাউন্ড অর্থে ভূমি। ভৌম বা গ্রাউন্ড অর্থে আমাদের কি ভূমি। ওকে, তো দেখো আমাদের ভূমিতে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে বা ভূত্বকের মধ্যে আরো যদি আমরা ডিটেলসে চলে যাই, এক কথায় মাটির নিচে। কিসের নিচে? মাটির নিচে যে জল পাওয়া যায় বা আমাদের যে শিলাস্তর রয়েছে, আমাদের টোটাল পৃথিবীকে যদি আমি প্রস্থচ্ছেদ করে নিই তাহলে তিনটে ভাগ পাবো। প্রথমে একদম ভেতরে রয়েছে কোর, যেটাকে আমরা বলি কেন্দ্রমণ্ডল। তার উপরে রয়েছে মেন্টাল বা গুরুমণ্ডল। আর তার উপরে রয়েছে গুরুমণ্ডলের উপরিভাগে রয়েছে অ্যাস্তনোস্ফিয়ার রয়েছে। এর উপরে রয়েছে ভূত্বক। এর উপরে রয়েছে কি না আমাদের ভূত্বকটা রয়েছে, তাই না? এখানে রয়েছে আমাদের মহাসাগর, এই ভূত্বক। তো এই ভূত্বকের মধ্যে বা এই ভূত্বকের শিলার মধ্যে যে জল পাবো বা আমাদের মাটির নিচের থেকে যে জল পাচ্ছি বা যে জল অধক্ষেপিত আকারে মানে নিচের দিকে চলে যাচ্ছে, চলে গিয়ে সঞ্চয় হচ্ছে, সেই জলকে আমরা কি বলবো না, সেই জলকে আমরা বলবো গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল। ঠিক আছে? তাহলে আমরা এই যে ধরো কদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখনো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো এই যে বৃষ্টির জল কি হয় আমাদের মাটিতে পড়ে, তাই না? মেঘের দ্বারা যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল আমাদের মাটিতে পড়ছে। ধরো এই পার্বত্য অঞ্চলে পড়লো, এই অঞ্চলে পড়ছে। তো এই জলটা যখন নিচের দিকে চুইয়ে নিচের দিকে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ভৌম জল। কি জল? ভৌম জল। ওকে, তখন সেই জলটাকে আমরা কি বলবো? ভৌম জল। তাহলে তোমরা ভৌম জল কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূত্বকের মধ্যে মাটির যে রেগোলিত, তোমরা জানো মাটির স্তরকে বা শিলা স্তরকে রেগোলিত বলা হয়। এই শিলা স্তরের মধ্যে কি থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেটাকে আমরা কি বলি? শিলার সছিদ্রতা বলি, অথবা সেটাকে আমরা শিলারন্ধ্র বলে থাকি। তো সেই শিলারন্ধ্রের মধ্যে দিয়ে যখন জল চুইয়ে মাটির নিচে গিয়ে সঞ্চিত হয়, হ্যাঁ, সঞ্চিত হয়ে জলের স্তর তৈরি করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ভৌম জল। ওকে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? তখন সেটাকে আমরা বলে থাকি ভৌম জল। আর এই ভৌম জল বিষয়ে যে কনসেপ্টটা প্রথম তুলে ধরে, কে তুলে ধরে? আর এম লোধা। ভৌম জল সম্পর্কে প্রথম কনসেপ্ট তুলে ধরে আর এম লোধা। অত বেশি ইম্পর্টেন্ট না যে এটাকে মনে রাখতে হবে। বেসিক্যালি এমনি এটাকে মনে রাখো যে ভৌমজল সম্পর্কে প্রথম কনসেপ্ট বা ভৌমজল কাকে বলে এই সম্পর্কে কনসেপ্ট প্রদান করে আর এম লোধা। ওকে, তাহলে ভৌমজল কি আমরা বুঝতে সক্ষম হয়েছি? বলো, ভৌমজল কি আমরা বুঝতে সক্ষম হয়েছি? ওকে, কারো যদি অসুবিধা হয়, কারো যদি অসুবিধা হয় তাহলে সে এই সময় নক করবে, না আমার অসুবিধা হচ্ছে। আর শিখতে পারলেও বলে দেবে, হ্যাঁ, রেসপন্সটা করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ওকে, চলো তাহলে আমরা এত সময় ধরে যেটা আলোচনা করলাম যে ভূপৃষ্ঠের নিচে বা ভূত্বকের মধ্যে বা মাটির রেগলিতের মধ্যে বা শিলারন্ধ্রে, হ্যাঁ, আমাদের যে জল, বৃষ্টির জল হোক, সমুদ্র উপকূলের জল হোক, জল চুইয়ে যখন মাটির গভীরে সঞ্চিত হয় বা জলের স্তর তৈরি করে বা জলের ভান্ডার তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? তখন সেটাকে আমরা বলে থাকি গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল।
ঠিক আছে, চলে আসো। ভৌমজলের চাপ এবং উষ্ণতা ভূপৃষ্ঠের জলের চেয়ে বেশি থাকে। দেখো, এই ইনফরমেশনটা একটু মাথায় করে রাখবে। আমাদের যে ভৌমজল রয়েছে বা গ্রাউন্ড ওয়াটার রয়েছে, এর চাপ এবং উষ্ণতা, এই দুটোই কিন্তু এর বেশি থাকে। কিসের তুলনায়? না, আমাদের এই ভূপৃষ্ঠে যে জল রয়েছে, ভূত্বকের উপরে যে জল রয়েছে তার তুলনায়, এই ভূপৃষ্ঠের উপরে যে জল রয়েছে তার তুলনায় আমাদের ভৌমজলের চাপ এবং উষ্ণতা বেশি থাকে। উষ্ণতা বেশি থাকে তার পেছনে কারণ তোমরা জানো। যখন তোমরা ক্লাস 11-এ ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ পড়েছিলে বা পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন পড়েছিলে, তোমরা একটা জিনিস সেখানে শিখেছিলে যে ভূপৃষ্ঠের গভীরে প্রতি 32 মিটারে, মানে এই ভূত্বক থেকে যদি 32 মিটার আমি নিচে নেমে যাই, তাহলে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড কি হয়? বেড়ে যায়। তাপমাত্রা কি হয়? 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। তাহলে 32 মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কত বেড়ে যাচ্ছে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে ভূপৃষ্ঠের ভেতরে যেহেতু ভৌমজল যেহেতু ভূপৃষ্ঠের ভেতরেই রয়েছে, তাহলে আমাদের সেই ভৌম জলের টেম্পারেচার ভূপৃষ্ঠে থাকা জলের তুলনায় কি হবে? বেশি হবে। প্লাস ভূপৃষ্ঠের নিচে থাকা জলে আমাদের উপরে থাকা ভূমণ্ডলের বা আমাদের যে শিলাস্তর রয়েছে বা রেগোলিথ রয়েছে, সেই রেগোলিথের একটা প্রেসার কিন্তু পড়বে, তাই না? একটা রেগোলিথের প্রেসার কিন্তু পড়বে, যেটা কিনা আমাদের ভূপৃষ্ঠের উপরে থাকা জলের কোনো রকম প্রেসার কিন্তু ফিল করে না, কিন্তু গ্রাউন্ড ওয়াটারে ফিল করবে। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে ভৌমজলে চাপ ও উষ্ণতা আমাদের ভূপৃষ্ঠের জলের তুলনায় কি হবে? বেশি হবে। এই পয়েন্ট থেকে এমসিকিউ কোশ্চেন তৈরি হতে পারে, তাহলে ব্যাপারটাকে সিরিয়াসলি জেনে নাও যে আমাদের ভূপৃষ্ঠের উপরে যে জল রয়েছে সেই তুলনায় ভৌম জলের চাপ এবং উষ্ণতা দুটোই কিন্তু বেশি থাকে। পাশাপাশি চাপ আর উষ্ণতা যখনই জলের বেশি থাকবে, তার দ্রবণ ক্ষমতা, কি ক্ষমতা? দ্রবণ ক্ষমতা বেশি হবে। দ্রবণ ক্ষমতা কি হবে? দ্রবণ ক্ষমতা অবশ্যই বেশি হবে। ব্যাপারটা ক্লিয়ার? যখনই চাপ ও উষ্ণতা জলের বেশি হবে, তার দ্রবণ ক্ষমতা অন্য যেখানে চাপ ও উষ্ণতা কম, সে তার তুলনায় দ্রবণ ক্ষমতা বেশি হবে। ওকে, তাহলে ভৌম জলের দ্রবণ ক্ষমতা গ্রাউন্ড ওয়াটার মানে আমাদের ভূপৃষ্ঠের যে জল রয়েছে তার তুলনায় বেশি। তাহলে আমরা তিনটে জিনিস এখানে হাইলাইট করতে পারি। ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস পেলাম, সেটা হলো কি না এর দ্রবণ ক্ষমতা বেশি, 1 নাম্বার। এর চাপ বেশি, 3 নাম্বার। এর উষ্ণতা বেশি। তাহলে আমরা তিনটে জিনিস বেশি পেলাম ভূপৃষ্ঠের জলের তুলনায়, এবং কি কারণে বেশি সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, চলো, তাহলে এই ছিল আমাদের একদম বেসিক কনসেপ্ট ভৌমজল সম্পর্কে। এইবার আমরা ভৌমজলের ক্যারেক্টারিস্টিক্সে চলে যাব। প্রত্যেকটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, শোনো, এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, বিষয়টা মনে থাকবে। আর যারা খাতা বের করে লিখছো না, তোমাদের এই ক্লাসের পরে আমাকে কিন্তু খাতার ছবি পিডিএফ করে পাঠাতে হবে, আমি দেখবো তোমরা কে কি লিখছো। ওকে, অতএব খাতা বের করো, লেখো, বিষয়গুলো মুখস্থ হয়ে যাবে, এখানেই পড়া হয়ে যাবে, আলাদা করে তোমাদেরকে পড়তে হবে না। ওকে, চলো, যদি আমার উপর বিশ্বাস রাখো, আমি এটুকু বলতে পারি, তোমাদেরকে 100-তে 100 পাওয়া কেউ আটকাতে পারবে না। কোনো মাধ্যম নেই যে তোমাদেরকে 100-তে 100 পাওয়া থেকে আটকে রাখে। ওকে, 35-35-70 মার্কস আমি এখান থেকে 100% তুলে দেবো, প্লাস প্র্যাকটিক্যালের সমস্ত কিছু আমি এখানে হাতে ধরে ভিডিও ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। জাস্ট ইনস্ট্রুমেন্ট তোমরা যা কিনেছো সেগুলো ঠিকঠাক থাকলেই হবে। ওকে, চলো আমরা চলে আসি এবার ক্যারেক্টারিস্টিক্সে বা এর ভৌমজলের বৈশিষ্ট্যে আমরা চলে আসি। প্রথম বৈশিষ্ট্য, এর উৎস কোথায়? সোর্স কোথা থেকে এর উৎপত্তি লাভ করছে? ভৌমজলের উৎপত্তি কোথায় বা এর সোর্স কোথায়? সেটা হয়ে যাবে আমাদের কি? উৎস। তাহলে দেখো, আমরা যদি দেখি প্রথম কথা এর উৎস, আমরা 1 নাম্বার আমরা যেটা একটু আগেই দেখলাম,
কি দেখলাম? বৃষ্টিপাত বা বৃষ্টির জল। বৃষ্টির জল। তারপরে কি হতে পারে? তুষারপাত হতে পারে। 2 নাম্বার সোর্স তুষারপাত হতে পারে। হ্যাঁ, অথবা আমাদের পর্বত রয়েছে, পর্বতের উপরিভাগে কি আছে? বরফ জমে আছে। আমরা হিমবাহ পড়ার সময় পেয়েছি, বরফ জমে আছে। তো এই বরফ গলে গিয়ে কি হতে পারে না আমাদের এই গ্রাউন্ড ওয়াটার আমরা পেতে পারি। ঠিক আছে, এছাড়াও যদি আমি উপকূলবর্তী অঞ্চলে চলে যাই, যেমন দেখো আমাদের ভারতবর্ষের এই সাইডটা, দক্ষিণের সাইডটা, এখানে এখানে সমুদ্র উপকূলে রয়েছে জল, সমুদ্রের জল এসে এইসব জায়গা দিয়ে কি হতে পারে? শিলাস্তরের মধ্যে প্রবেশ করতে পারে। এইসব অঞ্চল দিয়ে শিলাস্তরের মধ্যে দিয়ে কিন্তু সমুদ্রের জল প্রবেশ করতে পারে। তো এগুলো ছিল কি না আমাদের ভৌমজলের সোর্স বা উৎস। ওকে, তাহলে আমরা উৎস পেয়ে গেলাম, কোথা কোথা থেকে জল আমরা পাচ্ছি। এই প্রতি ক্ষেত্রেই জল কি হবে না শিলার মধ্যে প্রবেশ করবে বা শিলা রন্ধ্রে প্রবেশ করবে বা শিলার যে সছিদ্রতা রয়েছে তার মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে আসব এর প্রবাহ। ভৌমজলের প্রবাহ কোথা দিয়ে হয়? দেখো, এক তো আমাদের ভৌমজলের যে প্রবাহ সেটা যদি আমরা দেখি, আমি যদি শিলাস্তরকে এইভাবে এইভাবে মেলে ধরি, এটা যদি আমাদের শিলাস্তর হয়, আমি শিলাস্তরের প্রস্থচ্ছেদ করছি। এখানে আমি প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তর দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রবেশ্য শিলাস্তর, আর এটা এই দুটো হচ্ছে আমার অপ্রবেশ্য শিলাস্তর। এইটা আর এইটা একটু দেখে নাও, 1 মিনিট। এই যে বিন্দু বিন্দু যেগুলো দেয়া রয়েছে, এটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর। আমি বলে দিচ্ছি প্রবেশ্য কি অপ্রবেশ্য কি। দেখো, এটা প্রবেশ্য শিলাস্তর, এটা অপ্রবেশ্য শিলাস্তর, এর পাশাপাশি এটাও অপ্রবেশ্য শিলাস্তর। তাহলে দেখো, আমরা এখান থেকে যদি একটু আলাদা কালার করে দিই, এটা হয়ে যাচ্ছে আমার অপ্রবেশ্য, এটা হয়ে যাচ্ছে আমার অপ্রবেশ্য, মাঝে রয়েছে আমার প্রবেশ্য শিলাস্তর। কি হবে? অপ্রবেশ্য শিলাস্তর কাকে বলে বা প্রবেশ্য শিলাস্তর কাকে বলে? দেখো, এটা যদি গ্রানাইট শিলা দিয়ে তৈরি হয়, গ্রানাইট শিলা দিয়ে তৈরি হয়, তাহলে কি এর মধ্যে জল প্রবেশ করতে পারবে? পারবে না। কেন? কারণ এই শিলায় কোনো সছিদ্রতা নেই, এর মধ্যে কোনো সছিদ্রতা নেই। সছিদ্রতা বলতে মানে এর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই বা যেখান দিয়ে জল চুইয়ে নিচে যেতে পারে সেই রকম জায়গা নেই। তো এই ধরনের যে শিলাস্তর তাকে আমরা কি বলে থাকি? অপ্রবেশ্য। এর মধ্যে দিয়ে কি প্রবেশ করতে পারে না? না আমাদের জল প্রবেশ করতে পারে না। এই ধরনের স্তরের মধ্যে দিয়ে কি প্রবেশ করতে পারে না? না জল প্রবেশ করতে পারে না। তাই এই শিলাস্তরকে আমরা কি বলে থাকি? অপ্রবেশ্য শিলাস্তর। ওকে, এইবার দেখো এই শিলাস্তরগুলো, সাপোজ ধরো এটা একটা ভূপৃষ্ঠ, এইবার এই ভূপৃষ্ঠের সাথে কানেক্টেড আছে এই যে প্রবেশ্য শিলাস্তর। এই যে যে প্রবেশ্য শিলাস্তরটা, এটা ভূপৃষ্ঠের সাথে এইভাবে কানেক্টেড আছে। ওকে, আর এর উপরে রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর। এর উপরে রয়েছে কি? অপ্রবেশ্য শিলাস্তর। আজ একটু পেনটা কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না, যাই হোক তোমরা এমনি বুঝতে পারছো তো ব্যাপারটা, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি? পেনটা একটু লেটে কাজ করছে। চলো, তোমরা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি তোমরা সেইগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। ওকে, দেখো এটা আমাদের পৃথিবীর এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, দেখেছো লেখা একটু দেরিতে হচ্ছে, জানি না নেট স্লোর জন্য হতে পারে। এটা আমাদের ভূপৃষ্ঠ যদি হয়, এই যে প্রবেশ্য শিলাস্তর, এখন যদি বৃষ্টিপাতটা এর উপরে হয়, ভালো করে দেখো, বৃষ্টিপাত যদি এই অঞ্চলে হয়, দেখো বৃষ্টিপাত যদি এই অঞ্চলে হয়, এই যে আমাদের প্রবেশ্য শিলার স্তর রয়েছে, এদিক দিয়ে কি হতে পারবে না জল চুইয়ে এর ভেতর দিয়ে প্রবেশ করতে পারবে।
কিন্তু এইখানে যদি বৃষ্টিপাত হয় তো এখানে তো জল প্রবেশ করতে পারবে না, কারণ কি এখানে অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে। আবার দেখো এর নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য এই যে নিচে যে জায়গাটা, এই জায়গাটা অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য এই জলটা চুইয়ে আবার নিচের দিকে যেতে পারবে না। তাহলে এর মধ্যে একটা জলবাহী স্তর তৈরি হবে, এর মধ্যে একটা কি স্তর তৈরি হবে, জলবাহী স্তর তৈরি হবে। দেখো আমি অন্য কালারের পেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে স্তরটা, এই স্তরটা কি হবে, জলবাহী স্তর তৈরি হবে, বা জল চুইয়ে চুইয়ে এই স্তরে সঞ্চিত হবে। তো জলের প্রবাহ কোথায় হবে, এই স্তরের মধ্যে দিয়েই হবে। বোঝা গেল? বলো সকলে বুঝতে পেরেছো তো? উৎস এবং প্রবাহ দুটো বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। ওকে, চলো চলো এরপর চলে আসো, এই যে জল প্রবেশ করেছে, এখন এই জলটা বেরোবে কি করে? এই যে জল প্রবেশ করেছে, আমি নতুন পেজে চলে যাচ্ছি, একটু দেখে নাও। ধরো এই আমাদের ভূপৃষ্ঠ, এখানে আমার প্রবেশ্য শিলাস্তর, এই যে উপরে ধরো এটা অপ্রবেশ্য শিলাস্তর, এই ধরো প্রবেশ্য শিলাস্তর, এই ধরো অপ্রবেশ্য শিলাস্তর, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। হ্যাঁ, এই রেড কালারের এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রবেশ্য শিলাস্তর, নিচের এটা অপ্রবেশ্য শিলাস্তর। এখন আমরা দুটো বৈশিষ্ট্য পেয়েছি, একটা হচ্ছে উৎস পেয়েছি আর একটা হচ্ছে প্রবাহটা পেয়েছি। এবার নির্গমন পাবো। নির্গমন বলে তো জলটা কিভাবে বেরোবে। দেখো আমি যদি এখানে কূপ খনন করি, এখানে খুব অল্প, মানে খুব বেশি দূর আমাকে খনন করতে হবে না, একটা পাইপ বা দুটো পাইপ দিলেই আমরা এখান থেকে কি বের করতে পারবো, জল বের করতে পারবো। কেন? কারণ এখানে ভৌম জলস্তর কি আছে, ভূপৃষ্ঠের সঙ্গে কানেক্টেড। কিন্তু যদি আমি এখানে জল বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অনেকটা কূপ খনন করতে হবে। কারণ কি, কারণটা হলো এই, এখানে আমার কি রয়েছে, অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এখানে ভৌম জল স্তর, কি স্তর, ভৌম জল স্তর কোথায়, অনেকটা গভীরে অবস্থান করছে। তাহলে এখানে আমাদের কূপ, মানে জল বের করতে গেলে কি করতে হবে, অনেকটা খনন করতে হবে, বা আমাদের অনেকগুলো পাইপ ব্যবহার করতে হবে। তো বিষয়টা হলো তাই যে আমরা যদি ভৌম জলকে বাইরে বের করতে চাই তাহলে কিভাবে বাইরে বের করব, এক, কূপ খনন করে, দুই, নলকূপ খনন করে, তাই না, কুয়ো খনন করে, আর ন্যাচারালি প্রাকৃতিকভাবে তো আমাদের প্রস্রবণের মাধ্যমে। তোমরা ক্লাস 8-এ পড়েছিলে প্রস্রবণ, বিশ্বদ্বীপ বক্রেশ্বর আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র প্রস্রবণ। প্রস্রবণটা কি, প্রস্রবণটা হলো মাটির নিচে জল যদি শিলাস্তরের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, এই যে জলস্তর, এই জলস্তর সাপোজ ধরো ভূপৃষ্ঠ এইভাবে গেছে, আমি একটু রেড কালি নিয়ে নিই তাহলে বুঝতে পারবো। সাপোজ ধরো এই যে আমাদের ভূপৃষ্ঠ এইভাবে গেছে, এইভাবে টার্ন করেছে, তো এখানে যদি কোনো ফাটল দিয়ে জল বাইরে বেরিয়ে আসে, এটা তো জলবাহী স্তর বা ভৌম জল স্তর। এই জলবাহী স্তর যদি আমাদের এই ফাটল দিয়ে যদি জল বাইরে বেরিয়ে আসে প্রস্রবণের আকারে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো প্রস্রবণ। তাহলে কি কি ভাবে আমাদের ভৌম জল ভূপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে আসে, কূপের মাধ্যমে, নলকূপের মাধ্যমে, কুয়োর মাধ্যমে, প্রস্রবণের মাধ্যমে। ওকে, তো এই বিষয়গুলো আমরা আরো ডিটেলসে পরবর্তীতে জানবো, আপাতত এখনই জেনে নাও। চলে আসো, তাহলে আমরা এটা পেলাম 3 নাম্বার বৈশিষ্ট্য, নির্গমন। 4 নাম্বার বৈশিষ্ট্য যেটা অলরেডি আমি আলোচনা করেছি ভৌমজল আলোচনা করার সময়, সেটা কি, এর চাপ, এর উষ্ণতা, আর এর দ্রবণ ক্ষমতা বা দ্রাব্যতা। দ্রবণ ক্ষমতা বা দ্রাব্যতা, এই তিনটেই কি থাকে, বেশি থাকে। তাই আমি এটা আর আলোচনা করছি না, এটা কিন্তু আমি একটু আগে অলরেডি আলোচনা করেছি যে সাধারণ জলের তুলনায় ভূগর্ভের জলের দ্রাব্যতাও বেশি থাকে
এর চাপও বেশি থাকে, তাপমাত্রাও বেশি থাকে, ঠিক আছে। এবং দেখো, তোমরা জানো যখন উষ্ণ প্রস্রবণ পড়েছিলে সেখানে গিজার বলে একটা শব্দ পেয়েছিলে, গিজার। আমরা এই অধ্যায়ের সামনের দিকে যখন এগিয়ে যাব তখন এই গিজার শব্দটা পাবো। গিজারটা কি না, এই ভৌমজল শিলাস্তরের, সাপোজ ধরো এই বরাবর কোনো ফাটল পেয়েছে, এই ফাটল দিয়ে জল বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। এই জল যখন ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখন প্রচন্ড শব্দ করতে করতে বাইরে বেরিয়ে আসবে। কি করতে করতে? শব্দ করতে করতে বাইরে বেরিয়ে আসবে। এই যে শব্দ করতে করতে বাইরে বেরিয়ে আসছে যে জল, এটাকেই বলা হয় কি গিজার। হ্যাঁ, এবং এই জলের তাপমাত্রা বা এই জলের টেম্পারেচার অনেক বেশি থাকে। তো এই গিজার নিয়েও আমি ডিটেলসে আলোচনা করব, কোনো সমস্যা নেই। এই চাপ, উষ্ণতা, দ্রাব্যতা এগুলোও আলোচনা হবে। প্রস্রবণ কি, প্রস্রবণ নিয়েও আলোচনা হবে। হ্যাঁ, আপাতত বৈশিষ্ট্যের মধ্যে এগুলো একটু জেনে নাও। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে না, ভৌমজলের যে বৈশিষ্ট্য তার মধ্যে আমরা কি কি পেয়েছি? প্রথম পেয়েছি আমাদের এর উৎস কোথায় পাওয়া যায়। দ্বিতীয় পেয়েছি এর প্রবাহ, কিভাবে এটা প্রবাহিত হয়। তৃতীয় আমরা পেয়েছি এটা কিভাবে বাইরে বেরিয়ে আসে। চতুর্থ পেয়েছি এর চাপ, উষ্ণতা এবং দ্রাব্যতা, ঠিক আছে। পঞ্চম যেটা, সেটা হচ্ছে খনিজ পদার্থ। আমি এখানেই আলোচনা করে দিচ্ছি পঞ্চমটা কি। খনিজ দ্রব্য যদি আমি দেখি বা খনিজ পদার্থ যদি দেখি, দেখো ভূগর্ভে যদি এটা রয়েছে আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগে রয়েছে, তো পৃথিবীর অভ্যন্তর ভাগে কি আছে? প্রচুর খনিজ পদার্থ আছে বা খনিজ দ্রব্য আছে। যেমন আমরা যদি দেখি শুষ্ক অঞ্চলে, মাথায় রেখো, লিখে রাখো, যদি আমি শুষ্ক অঞ্চলে চলে যাই, শুষ্ক অঞ্চলে যদি আমার ভৌমজল আমরা দেখি, এখানে আমি লিখে দিচ্ছি, দেখো, দেখে নাও। খনিজ দ্রব্য, যদি আমি শুষ্ক অঞ্চলে চলে যাই, কি অঞ্চলে? যদি আমি শুষ্ক অঞ্চলে চলে যাই, সেখানে ভৌমজলে কি থাকবে? লোহার ভাগ, এফির পরিমাণ বা লোহার ভাগ বেশি থাকবে। কি বেশি থাকবে? শুষ্ক অঞ্চলে লোহার ভাগ বেশি থাকবে। এবার দেখো, কোনো ভৌমজল যদি আর্দ্র অঞ্চলে হয়, কোন অঞ্চলে? আর্দ্র অঞ্চলে। কোনো ভৌমজল যদি আর্দ্র অঞ্চলে হয় তাতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকবে। কিসের পরিমাণ বেশি থাকবে? ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকবে। এটা 5 নম্বর বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ভৌমজলের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা পেয়ে গেলাম। খনিজ দ্রব্য কি পেয়েছি? যদি শুষ্ক অঞ্চলে ভৌমজল হয় তাতে লোহার ভাগ বেশি থাকবে। আর্দ্র অঞ্চলে যদি ভৌমজল হয় তাতে কিসের ভাগ বেশি থাকবে? ক্যালসিয়ামের ভাগ বেশি থাকবে। বলো, এই পর্যন্ত কি কারুর কোনো আপত্তি আছে? না হলে আমরা চলে যাব আমাদের যে উৎস বা স্কিন। স্কিন আসছে না? তুমি এক কাজ করো, তুমি একবার লেফট হয়ে আবার জয়েন করো। বাকিরা দেখতে পাচ্ছ? বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ তো দেখতে পাচ্ছি। এমনি স্ক্রিনের লেখার স্পিডটা একটু স্লো চলছে, তাই না? হ্যাঁ দাদা। ওকে ওকে, তুমি দেখতে পাচ্ছ? কে বলছিলে জানো? আমি বলছিলাম। আমি একটু চেক করে নিচ্ছি। আমার তো কানেকশন ওয়াইফাই ঠিকই আছে। তোমার ওখানে নেটটা একটু দেখো। বাকিরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা, ভাই তোমার ওখানে, দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার ওখানে তাহলে একটু নেটওয়ার্কের কোনো ইস্যু আছে, বুঝলে ভাই। তুমি আর একবার একটু চেষ্টা করো, তুমি মানে বেরিয়ে গিয়ে আর একবার একটু জয়েন করে নাও,
তারপর আমাকে জানাও, তুমি জানালে আমি তারপর শুরু করছি। কে বলছে? সুদীপ বলছিলে ভাই? সুদীপ এবার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? সুদীপ রেসপন্স করবে। না স্যার, প্রবলেম হচ্ছে কিছু একটা। বাকিরা কি ডিসপ্লে দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা, একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা। তাহলে কি প্রবলেম হচ্ছে সুদীপ? আমার কাছে তো আর কোনো সিস্টেম নেই যে আর কোনো ভাবে আমি এটা বুঝতে পারবো যে তোমার কি সমস্যা হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ এখন? পরে আমি রেকর্ডেডটা দেখে নিব। ঠিক আছে, তাহলে তুমি পরে রেকর্ডেডটা দেখে নিও। ঠিক আছে, আমি ক্লাস সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। চলো। চলো, তাহলে আমরা এত সময় ধরে জানলাম কি জানলাম আমরা? এক নাম্বার, ভৌমজল কি সেটা সম্পর্কে আমরা কনসেপ্ট নিয়েছি। দেখো আমি খুব ডিটেলসে আলোচনা করছি, এই কারণেই ডিটেলসে আলোচনা করছি যাতে তোমাদের ব্রেনে সেভ হয়ে যায় বিষয়গুলো। ওকে, এত ডিটেলসে না বললেও চলে, হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে করাচ্ছি যাতে ইন ফিউচার এই জিওগ্রাফি নিয়ে তোমাদের কোনো প্রবলেম না থাকে। ওকে, চলো। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে উৎস পেয়েছি, কোথায় কি কিভাবে আমাদের জলগুলো আসছে, তারপর আমরা প্রবাহ পেলাম, কিভাবে জল বেরোচ্ছে সেটা পেলাম, ভৌমজলের চাপ কেমন, উষ্ণতা কেমন, দ্রাব্যতা কেমন সেটা আমরা পেলাম। পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানলাম যে এর মধ্যে কি কি খনিজ পদার্থ রয়েছে। ওকে, এইবার আমরা এই ভৌমজলের উৎস অনুযায়ী 6 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 6 ভাগে ভাগ করতে পারি। কি অনুসারে? উৎস অনুসারে। উৎস অনুসারে আমরা এই ভূগর্ভস্থ জল বা ভৌম জলকে 6টা ভাগে ভাগ করতে পারি। তারই এক একটা করে আমরা আলোচনা করব। প্রথম যে জল সেটাকে বলা হয় আবহিক জল বা মেটিওরিক ওয়াটার। তোমরা যারা ভবিষ্যতে ভূগোল নিয়ে সামনের দিকে এগোবে ভাবছো, তারা আমার সাথে সাথে আমি যে বাংলা টার্ম বলছি তার পাশাপাশি যে ইংলিশ টার্মগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখবে, তাহলে কি হবে না, তোমাদের ইন ফিউচার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, কি জল? মেটিওরিক জল বা মেটিওরিক ওয়াটার বা আবহিক জল। আবহিক জল কাকে বলে? দেখো আমরা উৎসের মধ্যে পেয়েছিলাম, একদম প্রথমে উৎসের মধ্যে পেয়েছিলাম কে, কি পেয়েছিলাম? ওয়াটার ভ্যাপর। ওয়াটার ভ্যাপর, যেটাকে বাংলায় বলা হয় জলীয় বাষ্প। যেটাকে বাংলায় বলা হয় কি? জলীয় বাষ্প। জলীয় বাষ্প, বৃষ্টি, তারপরে হচ্ছে তুষার, হ্যাঁ, শিশির, এই যে অবস্থানগুলো আমরা পাচ্ছি, তুহিন, হ্যাঁ, তুহিন, এই যে যেগুলো আমরা পাচ্ছি, এইগুলো যখন আমাদের কিসে প্রবেশ করবে না, ভূপৃষ্ঠে প্রবেশ করবে। ভূপৃষ্ঠে শিলাস্তরের মধ্যে প্রবেশ করবে। শিলাস্তরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে কি হবে না, অভিকর্ষের টানে। কিসের টানে? মধ্যাকর্ষণ বলের টানে। এটাও মাথায় রাখবে, মধ্যাকর্ষণ বা অভিকর্ষজ বলের টানে কি হবে, মাটির শিলার কণার ফাঁকের মধ্যে দিয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করবে। তাকে আমরা কি বলবো? আবহিক জল। এখানে স্পেলিংটা মিস্টেক ছিল, আবহিক জল বা মেটিওরিক ওয়াটার।
এটা হচ্ছে 1 নাম্বার ভাগ। আমরা টোটাল 6 ভাগে ভাগ করতে পারি, তার 1 নাম্বারটা হলো এটা। অর্থাৎ এই আমাদের ভূপৃষ্ঠ, এর মধ্যে জলীয় বাষ্প, এর মধ্যে বৃষ্টির জল, তুষারের জল, শিশিরের জল, তুহিনের জল শিলাস্তরের মধ্যে কিসের সাহায্যে প্রবেশ করবে? মধ্যাকর্ষণ বলের সাহায্যে প্রবেশ করবে। এই যে ব্যাপারটা, এটাকে কি বলবো আমরা? মেটিওরিক জল বা আবহিক জল। ঠিক আছে, এই আবহিক জলের আরো দুটো নাম একটু জেনে নাও, অনেক সময় এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে দিলে এগুলো আসতে পারে। গগনাম্বু জল, গগনাম্বু জল। এই আবহিক জলের আর এক নাম হচ্ছে গগনাম্বু জল, আর একটা নাম হচ্ছে অনুপ্রবিষ্ট জল। অনুপ্রবিষ্ট জল, অনুপ্রবিষ্ট মানে এই যে জলগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুর মাধ্যমে ভূপৃষ্ঠের অভ্যন্তরে প্রবেশ করে, তাই একে কি বলা হয়? অনুপ্রবিষ্ট বা গগনাম্বু জল বলা হয়ে থাকে। ওকে, এই জল মাটির নিচে প্রবেশ করে ভৌমজলের স্তর বা ভৌমজলের ভান্ডার কিন্তু তৈরি করে থাকে। তাহলে এটা ছিল আমাদের আবহিক জল। ওকে, নেক্সট চলে আসো সহজাত জল। কি জল? সহজাত। সহজাত মানে একসঙ্গে জন্মগ্রহণ করা জল। ব্যাপারটা কেমন শোনায় না? হ্যাঁ, এটার ইংরেজি হচ্ছে কানেক্ট ওয়াটার। ওকে, সহজাত যেমন একটা শিশু জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করার সাথে তাকে কি শিখিয়ে দিতে হয় কিভাবে দুধ পান করতে হয়? নিশ্চয়ই নয়। সে কিন্তু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে এটা জানে যে তাকে কিভাবে দুধ পান করতে হয়। তো যখনই কোনো বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, সে যে কোনো প্রাণীরই হোক, এক কথায় মানে যারা স্তন্য পান করে বেঁচে থাকে সেই সমস্ত প্রাণী, দেখবা গরুর বাচ্চা হোক, মানুষের বাচ্চা হোক, যারা স্তন্য পান করে বেঁচে থাকে সেই সমস্ত প্রাণীর বাচ্চা যখন হয়, সেই বাচ্চাকে কিন্তু শিখিয়ে দিতে হয় না কিভাবে দুধ পান করতে হয়। ঠিক একই রকম ভাবে যখন আমাদের শিলাস্তর তৈরি হচ্ছে, হ্যাঁ, শিলাস্তর জেনারেলি পাললিক শিলা, জেনারেলি কি শিলা? পাললিক শিলা যখন তৈরি হয়, তো এই শিলাস্তর তৈরি হওয়ার সময় শিলাস্তরের মাঝে, এই যে শিলাস্তর, এই শিলাস্তরের মাঝে যখন কি হয় না, জল সঞ্চিত হয়ে যায়। এইখানে ধরো এতটা জল সঞ্চিত হয়ে গেল এই অঞ্চলে, এই শিলাস্তর ফর্মেশন হচ্ছে, তৈরি হচ্ছে। তো এই শিলাস্তর তৈরির সাথে সাথে, তাহলে শিলাস্তরের জন্মের সাথে সাথে যখন কি হচ্ছে না, এই জল এর মধ্যে থেকে যাচ্ছে, বিশেষ করে পাললিক শিলায়, তখন সেটাকে আমরা কি বলি? সহজাত জল বা জন্মগত জল। জন্মগত জল। ওকে, সহজাত জল বা জন্মগত জল কিন্তু আমরা এটাকে বলে থাকি। তাহলে জন্মগত জল কি, ব্যাপারটা বোঝা গেছে? চলো একটা জিনিস তোমরা এখান থেকে জেনে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। মনে রাখবে, পৃথিবীতে যত ভৌম জল রয়েছে তার প্রধান উৎস আবহিক জল। কি জল? আবহিক জল। এই আবহিক জলটা কিন্তু সর্বপ্রধান উৎস, এটা কিন্তু মাথায় রেখো। যেহেতু তোমাদের এমসিকিউ, সেহেতু এখান থেকে কোশ্চেন হতে পারে। আবহিক জলটা সর্বপ্রধান উৎস কিসের? আমাদের ভৌম জলের। চলে আসো নেক্সট। কত না, আমাদের ভূপৃষ্ঠ থেকে, এই যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে অলমোস্ট 3000 মিটার পর্যন্ত ভেতরে কিন্তু আমরা কি পেতে পারি? এই আবহিক জল কিন্তু আমরা পেতে পারি। ওকে, এটা কিন্তু মাথায় রেখো। চলো, সহজাত জল বা জন্মগত জল। দেখো, যখন শিলাস্তর তৈরি হচ্ছে তখন যে জলটা আমরা পাচ্ছি সেটাকে জন্মগত জল বলে থাকি। আর একটা জিনিস এখান থেকে মাথায় রাখো, এই জন্মগত বা সহজাত জল যখন তৈরি হচ্ছে, কখনো কখনো এই শিলাস্তরের মধ্যে এই জলের সাথে সাথে কি হয়? মৃত উদ্ভিদ
কি মৃত উদ্ভিদ বা প্রাণী কি হয় একসাথে থেকে যায়। তো সেটা কিসে পরিণত হয়? মৃত উদ্ভিদ বা প্রাণী যখন আমাদের শিলাস্তরে আসে তখন কিসে পরিণত হয়? 1 মিনিট, কেউ একজন বোধহয় এখন জয়েন করবে, জানি না কে, আমি জয়েন করিয়ে দিই একটু। চলো, জয় অনেক লেট করে ফেলেছো। চলো, তাহলে কি বলছিলাম, যে শিলাস্তরে মৃত উদ্ভিদ বা প্রাণী যখন কি হবে না একসাথে চাপা পড়ে যাবে জলের সাথে, তখন অ্যাকচুয়ালি শিলাস্তরে যখন মৃত উদ্ভিদ বা প্রাণী জমা হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি জীবাশ্ম, তাই না? সেটাকে আমরা বলে থাকি কি? জীবাশ্ম। তো এই এই যে মৃত প্রাণী উদ্ভিদের সাথে যদি জল জমে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? জীবাশ্ম জলও বলে থাকবো। অর্থাৎ এই সহজাত জলের আমরা কিন্তু আরেকটা নাম বলতে পারি, কি জল? জীবাশ্ম জল। ওকে, বা ফসিল ওয়াটার, ফসিল ওয়াটার। ওকে, চলো, তাহলে আমরা দুটো ভাগ জানলাম। এরপরে চলে আসো, আমরা তৃতীয় ভাগে চলে আসি। তৃতীয় যে ভাগটা রয়েছে সেটা আমাদের কি না উৎসন্দ জল বা ম্যাগমেটিক জল। ম্যাগমেটিক ওয়াটার বা উৎসন্দ জল। দেখো এই যে জলটা, এটা অ্যাকচুয়ালি ভূ অভ্যন্তর ভাগে, এটা কে বলেছে? এডওয়ার্ড সুয়েস। এই উৎসন্দ জল সম্পর্কে কনসেপ্ট দিয়েছে কে? এডওয়ার্ড সুয়েস। যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, এই অগ্নুৎপাতের সাথে যদি জল চলে আসে, যদি জল চলে আসে, হ্যাঁ, বা শিলাস্তরের ফাটল দিয়ে অগ্নুদ্গমের সময় যদি জল বাইরে বেরিয়ে আসে, তো এই জলটাকে আমরা কি বলে থাকি? উৎসন্দ জল বলে থাকি। এই জলের তাপমাত্রা অন্ততপক্ষে 50 ডিগ্রি থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়। কত ডিগ্রি থেকে? 50 ডিগ্রি থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু হয়। এটাকে কি বলা হয়? ম্যাগমেটিক জল বলা হয়। আর এই জল যদি ভূপৃষ্ঠের অনেক গভীরে তৈরি হয়, হ্যাঁ, ভূপৃষ্ঠের অনেক গভীরে তৈরি হয়, ভূপৃষ্ঠের যদি অনেক গভীরে তৈরি হয় তাহলে তাকে আমরা কি বলে থাকি? প্লুটোনিক জল বলে থাকি। প্লুটোনিক জল বলে থাকি। তবে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি প্লুটোনিক জল। কি জল বলে থাকি? প্লুটোনিক জল বলে থাকি। ওকে, চলো, তাহলে আমরা ম্যাগমেটিক ওয়াটার বা উৎসন্দ জল কি সেটা আমরা পেলাম। ওকে, এই উৎসন্দ জল, হ্যাঁ, মার্কিন বিজ্ঞানী হোয়াইট এই জলকে ফিউমারল বলেছেন, তারপরে কি বলেছেন? গিজার বলেছেন, উৎস প্রস্রবণ বলেছেন এই সমস্ত জলকে। তো এটা আমাদের ইম্পর্টেন্ট না। এটা পৃথিবীর 5 থেকে 10% জল কিন্তু, মানে ভৌম জলের মধ্যে 5 থেকে 10% কিন্তু এই জল কিন্তু আমাদের বলা হয়ে থাকে। আর এই ম্যাগমেটিক ওয়াটারের আরো একটা গুরুত্বপূর্ণ নাম রয়েছে, সেটা হচ্ছে জুভেনাইল ওয়াটার। জুভেনাইল ওয়াটার মানে প্রাথমিক জল। এটাকে কিন্তু প্রাথমিক জলও বলা হয়ে থাকে। ওকে, আমি যে টার্মগুলো বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। হলো, তাহলে আমরা তিনটে পেলাম। আমাদের উৎস কিসের? না ভৌম জলের। এরপরে আমরা চলে আসব 4 নাম্বার উৎস। এরপরে আমরা চলে আসব 4 নাম্বার উৎস, সেটা হচ্ছে মহাসাগরীয় জল, ওশেনিক ওয়াটার। মহাসাগরীয় জল বা ওশেনিক ওয়াটার। ওশেনিক ওয়াটার বলতে আমি একটু আগেই দেখিয়েছিলাম যে আমাদের এই যে ভারতের উপকূল ভাগ রয়েছে, এখানে আমাদের মহাসাগর থেকে জল যদি এই উপকূলবর্তী অঞ্চলে শিলাস্তরের মধ্যে প্রবেশ করে, শিলাস্তরের মধ্যে প্রবেশ করে, তাহলে যে জলটা বা সমুদ্রের যে লবণাক্ত জল আমাদের মানে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগে প্রবেশ করছে, সেটাকে আমরা কি বলবো? মহাসাগরীয় জল কিন্তু বলবো। ওকে, এটা গেল আমাদের 4 নম্বর জল,
বা ওশেনিক ওয়াটার। 5 নাম্বার জল সেটা হচ্ছে ঘনীভূত জল। ঘনীভূত জল, হ্যাঁ, বা কনডেনসেট ওয়াটার। দেখো একটা কথা তো জানো যে আমাদের বায়ুমণ্ডলীয় যে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্প যদি শিলার মধ্যে প্রবেশ করে, বায়ুমণ্ডল থেকে যে জলীয় বাষ্প রয়েছে, ওয়াটার ভ্যাপর রয়েছে, সেটা আমাদের এই শিলামণ্ডলে যদি প্রবেশ করে এবং সেই প্রবেশ করার পর যদি সেখানে বায়ুর চাপ কম হয়, বায়ুর চাপ কম হলে কি হবে, সেই জলীয় বাষ্পগুলো এর ভেতরে কি হয়ে যাবে, জমে যাবে, হ্যাঁ, বা ঘনীভূত হবে। এই জলকে আমরা কি বলবো, এই জলকে আমরা কি বলবো, ঘনীভূত জল বলবো। এই প্রক্রিয়ায় মাটিতে যদি দীর্ঘদিন বৃষ্টিপাতও না হয়, তবু এই মাটি থেকে জল নিতে পারবে কারা, না উদ্ভিদরা কিন্তু এখান থেকে জল নিতে পারবে এবং দীর্ঘদিন বেঁচে থাকবে। এটাকে আমরা কি বলবো, ঘনীভূত জল বলবো। ঠিক আছে, তারপর লাস্ট আমাদের পয়েন্ট সেটা হচ্ছে 6 নাম্বার। কি সেটা, না আমাদের শিলা রূপান্তরের জল। শিলা রূপান্তরের জল, শিলা রূপান্তরের জল কি সেটা, মেটামরফিক ওয়াটার যেটাকে আমরা বলছি। দেখো শিলা যখন তাপে, যখন আমাদের ভূপৃষ্ঠ যদি আমরা দেখি, তাহলে ভূপৃষ্ঠ আমাদের ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রমণ্ডল যদি পর্যন্ত দেখি, তাহলে আমরা প্রথমে পাবো কোর, মেন্টাল, এইখানে পাবো অ্যাস্তনোস্ফিয়ার। তো এই অ্যাস্তনোস্ফিয়ারটা হচ্ছে আমাদের গুরুমণ্ডলেরই একটা অংশ। এখানে কি হয়, এখানে বিভিন্ন শিলা যখন তাপে, প্রচুর তাপে কি হয়, গলে যায়। তো গলে যাওয়ার সময়, শিলাস্তর গলে যাওয়ার সময় যদি জলও এর সাথে কি হয়, বাষ্পীভূত হয়, ঠিক আছে, বাষ্পীভূত হয়ে কি হবে, এই খনিজের মধ্যে আবদ্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে যখন অগ্নুৎপাত হবে, মানে উৎসঙ্গ জল যেটাকে আমরা বলছিলাম, এই দ্রবীভূত জল গ্যাস আকারে তীব্র বেগে বাইরে বেরিয়ে আসবে। তো এটাকে আমরা কি বলবো, শিলা রূপান্তরের জল কিন্তু আমরা বলবো। ওকে, ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলছি যে যখন আমাদের এই অ্যাস্তনোস্ফিয়ারের উপরে শিলা প্রচন্ড তাপে কি হয়, গলে যায় এবং গলে গেলে এই খনিজ পদার্থগুলোর সাথে যদি জল গলে বাষ্প, মানে জল প্রচন্ড তাপ পেলে কি হয়, বাষ্পে পরিণত হয়। তো এই বাষ্পীয় জল বা যেটাকে আমরা জলীয় বাষ্প বলছি, সেই জলীয় বাষ্প পরবর্তীকালে অগ্ন্যুৎপাতের ফলে যদি বাইরে বেরিয়ে আসে, এইভাবে যে জল সৃষ্টি হচ্ছে বা জল আমাদের শিলাস্তরের মধ্যে বা খনিজ পদার্থের সাথে দ্রবীভূত হচ্ছে, এটাকে আমরা কি বলবো, শিলা রূপান্তরের জল কিন্তু বলবো। ওকে, বলো এইবার বলো আমাদের এই যে 5টা 6টা আমরা জল পেলাম, এই 6টা জল সম্পর্কে কার কোথায় আপত্তি আছে সেটা একটু বলো। যদি কারো আপত্তি না থাকে ওটা জাতীয় জল থাকলে বলো, হ্যাঁ বলো কোনটা। ঘনীভূত জল। ঘনীভূত জল আর কিছুই না। দেখো বাতাসে তো জলীয় বাষ্প আছে, বাতাসে তো জলীয় বাষ্প আছে, হ্যাঁ, জলীয় বাষ্পের সংকেত H2O, জলের সংকেত যা ওয়াটার ভ্যাপর বা জলীয় বাষ্পের সংকেত এক। এবার দেখো কোন একটা অঞ্চলে দীর্ঘদিন বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু আমার বায়ুমণ্ডলে তো জলীয় বাষ্প রয়েছে। এই জলীয় বাষ্প কি করবে, না এই জলীয় বাষ্প যখন শিলা রন্ধ্রে প্রবেশ করবে, এই জলীয় বাষ্প যখন কোথায় প্রবেশ করবে, না শিলা রন্ধ্রে প্রবেশ করবে, হ্যাঁ, যখন এই জলীয় বাষ্প আমার শিলা রন্ধ্রে প্রবেশ করবে, প্রবেশ করার পর কি হলো, না এই এখানকার শিলা রন্ধ্রের মধ্যে চাপ কমে গেল, বোঝা গেল, চাপ যদি কমে যায় তখন এই জলীয় বাষ্প কি হবে, ওয়াটার ভ্যাপর থেকে জলে পরিণত হবে, ঘনীভূত হয়ে জলে পরিণত হবে। এইভাবে যে জল আমাদের মাটির সাথে মিশছে সেটাকে আমরা কি বলবো, ঘনীভূত জল। এই ব্যাপারটা যদি বুঝতে অসুবিধা হয়, শুধু এটুকু জেনে রাখো, বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প সেটা মৃত্তিকার স্তরে বা শিলা স্তরে প্রবেশ করে ঘনীভূত হয়ে যে জল সৃষ্টি করছে বা ভৌমজলের স্তর সৃষ্টি করছে, সেটাকে আমরা কি বলবো, ঘনীভূত জল বলবো। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, চলো তাহলে এই 6টাতে আর কারো সমস্যা কারো?
আমরা আবহিক জল পেলাম, তারপরে পেয়েছি সহজাত জল, তারপরে পেয়েছি ম্যাগমেটিক ওয়াটার, মানে যেটাকে উৎসন্দ জল বলছি বা প্রাথমিক জল বলছি, তারপরে পেয়েছি আমরা মহাসাগরীয় জল, ঘনীভূত জল, এবং তারপরে গিয়ে পেয়েছি শিলার রূপান্তরের জল। প্রত্যেকটা আমি বুঝিয়ে দিয়েছি, কারোর যদি কোনো সমস্যা হয় তো বলো। কারো কোনো সমস্যা? কি সমস্যা নেই তো? একটু বলো, রেসপন্স করো। না স্যার। ওকে ওকে ওকে, চলো। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম। এইবার দেখো এখান থেকে আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের সামনে তুলে ধরছি, তাহলে তোমাদের ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এই জলগুলো কোনটা কিভাবে কাজ করছে। ওকে, এই যে 6টা জল আমরা পেলাম, এই 6টা জল নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথম যেটা আমাদের আবহিক জল। কি জল? আবহিক জল। আবহিক জল তো আমি পেয়েছি, কিভাবে পেয়েছি না, যে জল শিশির কণা, বৃষ্টিপাত, তুষার কণা, হ্যাঁ, এই সমস্ত জলগুলো যখন চুইয়ে মাটির তলে চলে যাবে সেটাকে কি বলবো আমরা? আবহিক জল। এই আবহিক জলের মধ্যে কি হতে পারে না, মহাসাগরীয় জল, মহাসাগরীয় জলও প্রবেশ করতে পারে। বলো হ্যাঁ ইয়া না, পারে কি না? হ্যাঁ। ঠিক একই রকম ভাবে এই আবহিক জলের মধ্যে রূপান্তরিত জলও হতে পারে। এই যে আবহিক জলটা ছিল, সেই আবহিক জলটাই কি হলো না, শিলাস্তর তাপের ফলে রূপান্তরিত হয়ে যেতে পারে, তাই না? তাহলে এই তিনটে আমাদের একই লেভেলে রয়েছে। এবার দেখো এই যে আবহিক যে ব্যাপারটা, এটা তো ঘনীভূত জলের কারণেও হতে পারে। বলো হ্যাঁ ইয়া না। জল যখন ঘনীভূত হচ্ছে, জলীয় বাষ্প, ওয়াটার ভ্যাপর বা জলীয় বাষ্প যখন কি হচ্ছে, জলীয় বাষ্প যখন আমাদের ভূপৃষ্ঠে মিশছে, সে তো আবহিক জল রূপেই কাজ করছে, তাই না? আর এই ঘনীভূত জলটা কোথার থেকে আসছে? উৎসন্দ জল থেকে আসছে না? আমরা পেয়েছিলাম যে উৎসন্দ জল কি, যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হবে, ভূ অভ্যন্তরের থেকে জল বাইরে বেরিয়ে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো? উৎসন্দ জল বলবো, তাই না? কি বলা যেতে পারে? ঘনীভূত জল আমাদের মহাসাগরীয় জল হতে পারে, ঘনীভূত জল আমাদের রূপান্তরিত জলও হতে পারে। পাশাপাশি দেখো এই সব কটা মিলে আমাদের কি জল হতে পারে? সহজাত জল কিন্তু হতে পারে। ওকে, চলো, এই হলো আমাদের টোটাল 6টা জল। তোমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি মনে রাখতে না পারো তাতেও কোনো সমস্যা নেই, জাস্ট এটুকু জেনে রাখো আবহিক জল কি না, বৃষ্টিপাত, তুষারপাত, তুহিন, এইসবের মাধ্যমে যে জলটা আমাদের ভূপৃষ্ঠে মিশছে সেটাকে আমরা কি বলবো? আবহিক জল বলবো। নেক্সট, মহাসাগরীয় জল কাকে বলবো? আমি একটু আগে চিত্রের মাধ্যমে দেখিয়েছি, আমাদের দক্ষিণ ভাগে, আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভাগে যে উপকূল অঞ্চলগুলো রয়েছে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কি হয়, সমুদ্রের জল যখন চুইয়ে শিলাস্তরের মধ্যে প্রবেশ করে তখন সেটাকে আমরা মহাসাগরীয় জল বলবো। রূপান্তরিত জল কাকে বলবো? যখন শিলাস্তর তাপে গলে পরিণত হচ্ছে তখন সেই শিলাস্তরের সাথে যদি জল তাপে বাষ্পে পরিণত হয়, জলীয় বাষ্পে পরিণত হয়, সেটাকে আমরা রূপান্তরিত জল বলবো। আর ঘনীভূত জল কি না, যে জল আমাদের কি হবে, ভূপৃষ্ঠের মধ্যে জলীয় বাষ্প যখন ভূপৃষ্ঠের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে চাপ কম হওয়ার জন্য ঘনীভূত হয়ে জল হয়ে আমাদের ভৌমজলের সৃষ্টি করবে, সেটাকে আমরা ঘনীভূত জল বলবো। উৎসন্দ জল
যখন ম্যাগমা ভূপৃষ্ঠের অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসবে, ম্যাগমা ভূপৃষ্ঠের অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসবে, তার সাথে যে জল আমাদের বাইরে জলীয় বাষ্প আকারে বেরিয়ে আসবে তাকে আমরা কি বলবো? উৎসন্দ জল বলবো। ওকে। আর লাস্ট ফাইনাল যেটা আমি সহজাত জল বলেছিলাম, মানে জন্মগত জল যেটা, সেটা কি না শিলাস্তর তৈরির সাথে সাথে, পাললিক শিলাস্তর যখন তৈরি হচ্ছে তখন সেই শিলাস্তরের মধ্যে যদি জল জমা হয় এবং সেটা যদি উদ্ভিদ এবং প্রাণীর দেহবশেষ নিয়ে তৈরি হয়, তাহলে সেটাকে আমরা সহজাত জল বা জন্মগত জল বা ফসিল ওয়াটার বা জীবাশ্ম জল কিন্তু বলে থাকি। ওকে, বলো এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ দাদা। ওকে ওকে, বাকি কারো সমস্যা? বাকি সুপর্ণা, সুদীপ, সুভাষ, রোহন, রণজিৎ, দিয়া? না স্যার বলুন। না স্যার। ওকে ওকে, চলো তাহলে আমরা এবার এগিয়ে যাই। এবার আমরা নিয়ন্ত্রক গুলো জানবো। নিয়ন্ত্রক গুলো জেনে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করব। নিয়ন্ত্রকের পরে গুরুত্ব, এগুলো অত বেশি আমাদের ডিটেলসে জানতে হবে না। নিয়ন্ত্রকটা আমাদের একটু জানতে হবে, তারপর আমি গুরুত্বটা বলে আজকের ক্লাস কমপ্লিট করছি। ওকে, বিষয়গুলো তোমরা বুঝতে পারছো তো, ধরতে পারছো তো? চলো এবার চলে আসো কন্ট্রোলিং ফ্যাক্টর অফ গ্রাউন্ড ওয়াটার, মানে নিয়ন্ত্রক। এই যে ভৌমজলকে কারা নিয়ন্ত্রণ করছে, অলরেডি তোমরা অনেক কিছু বুঝে গেছো। নিয়ন্ত্রক কে বা কারা এই ভৌমজলকে নিয়ন্ত্রণ করছে? সাপোজ ধরে নাও এই হচ্ছে আমাদের পৃথিবী আর এই হচ্ছে আমাদের ভৌমজলের স্তর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভৌমজলের স্তর। চলে আসো, কি না প্রথম আমাকে জানতে হবে এই ভৌমজলের স্তর পুষ্ট হতে গেলে কি লাগবে। 1 নম্বরে আমাদের কি লাগবে বলো, কেউ বলতে পারবে? এই স্তর পুষ্ট হতে গেলে মানে এখানে জল পুরোপুরি ভরাট থাকতে গেলে আমার কি হওয়া প্রয়োজন? ওই স্তরের সঙ্গে ভূপৃষ্ঠে কানেকশন থাকতে হবে। এই স্তরের সাথে সাথে ভূপৃষ্ঠের প্রবেশ্য শিলা স্তরের কানেকশন থাকতে হবে, তাই না? আর উন্মুক্ত শিলাস্তর থাকতে হবে। হ্যাঁ, সছিদ্রতা। শিলা স্তরে কি থাকতে হবে? সছিদ্রতা থাকতে হবে। চলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আর কেউ বলতে পারবে কিছু? আর কেউ পারবে? কার মাইক অন আছে? ভূমির ঢাল একটু কম হলে। একদম তাই, ভূমির ঢাল কম হলে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম, ভূমির ঢাল। ভূমির ঢাল যদি ফ্ল্যাট হয়, এরকম ফ্ল্যাট হয়, আর কোথাও যদি ভূমির ঢাল এই রকম হয়, মানে ধরো এটা একটা পর্বত আর এটা হচ্ছে সমভূমি, এটা সমভূমি, এটা হচ্ছে পর্বত। দেখো কি হবে, আমরা এক এক করে আসবো। তোমরা যা বলেছো অসংখ্য ধন্যবাদ সকলকে। চলো আমরা এক এক করে একটু দেখে নিই। প্রথম যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রেইনফল। সেটা কি? রেইনফল, বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টিপাতের পরিমাণ। দেখো, যদি আমার বৃষ্টিপাতই না হয়, যদি বৃষ্টি নাই হয়, তাহলে তো আমার সেই জল ভূমির ঢালের ক্ষেত্রেও কোনো বৈশিষ্ট্য বহন করবে না, প্রবেশ্যতার ক্ষেত্রেও কোনো কাজে লাগবে না, সছিদ্রতার ক্ষেত্রেও কাজে লাগবে না। বলো হ্যাঁ ইয়া না?
তাই না? আমার প্রথম দরকার হচ্ছে অধঃক্ষেপণ। প্রথম দরকার হচ্ছে অধঃক্ষেপণ। বৃষ্টিপাতের আর একটা ভালো শব্দ, সেটা হচ্ছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত। আর অধঃক্ষেপণের ইংরেজি হচ্ছে প্রেসিপিটেশন। অধঃক্ষেপণের ইংরেজি কি? প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত। দেখো, বৃষ্টিপাত যেখানে বেশি হবে অবভিয়াসলি সেখানে ভৌম জলের স্তর গুড কন্ডিশনে থাকবে। যেখানে বৃষ্টিপাত কম হবে, এখানে বৃষ্টিপাত নেই, ভৌম জলের স্তরও নেই। কারণ বৃষ্টিপাত যখন হবে সেই বৃষ্টিপাত মাটির উপরে হবে, এবং সেই বৃষ্টিপাতের পরেই আমার কি হবে না, সেখানে ভৌম জলস্তর ভালো হবে। যদি তোমরা দেখো তাহলে দেখবে যে আমাদের রাজস্থানের যে সাইট কি রয়েছে, সেখানে মরুভূমি, তাই তো? সেখানে কি রয়েছে, আজকে লেখাটা খুব স্লো আসছে, মানে আমি লিখছি তারও অনেক পরে গিয়ে আসছে। রাজস্থানে কি রয়েছে? মরুভূমি। তো সেই মরুভূমিতে যদি তোমরা চলে যাও, সেখানে দেখবে অনেকগুলো পাইপ খনন করার পরেও তোমরা জল পাচ্ছ না। কিন্তু যদি আমাদের নদিয়া এদিকে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো কোথাও থাকো, তাহলে দেখবা একটা কি দুটো পাইপ দিলেই আমাদের এখানে কি আসে, জল চলে আসে। কিন্তু যদি মরুভূমি অঞ্চলে যাও, সেখানে জল পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ আমাদের এখানে বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটারের কাছাকাছি। কিন্তু তুমি যদি রাজস্থানে চলে যাও, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম। কত সেন্টিমিটারের কম? 25 সেন্টিমিটারের কম। তাহলে বুঝতে পারছো, বৃষ্টিপাত একটা ভীষণ গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, ভৌমজলকে নিয়ন্ত্রণ করছে। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, সেখানে ভৌমজল স্তর বেশি থাকবে। শুধু কি বৃষ্টির পরিমাণের উপর নির্ভর করছে? না, বৃষ্টির স্থায়িত্বও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কে? স্থায়িত্ব। যদি দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হয়, তাহলে মাটিতে কি হবে, জল বেশি প্রবেশ করবে। আর যদি একবারে হঠাৎ করে বৃষ্টিপাত হয়ে গেল, হড়পা বানের মতো হয়ে বেরিয়ে গেল, তাহলে কিন্তু সেখানে মাটিতে জল সেইভাবে বেশি প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা বৃষ্টিপাতের ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে পরিমাণ, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে ভৌমজলের কন্ডিশন কি হবে, ভালো হবে। আর একটা কি না, যেখানে বৃষ্টিপাতের স্থায়িত্ব বেশি সেখানে কি হবে না, সেখানে আমাদের ভৌমজলের স্তর ভালো হবে। আর যেখানে পরিমাণও কম, যেমন মরুভূমি অঞ্চল, সেখানে ভৌমজলের কন্ডিশন ভালো হবে না, বা মাটির নিচে ভৌমজলের স্তর ভালো হবে না। পাশাপাশি কি হবে না, যেখানে স্থায়িত্ব নেই সেখানেও কিন্তু আমাদের ভৌমজলের স্তর ব্যাড কন্ডিশনে থাকবে। ঠিক আছে, একটা গুড কন্ডিশন, একটা হচ্ছে ব্যাড কন্ডিশন। এটা হচ্ছে আমাদের প্রথম 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য, যেমন আমার বোন বলল যে ভূমির ঢাল। ভূমির ঢাল দেখো, এই যে বৃষ্টিপাত হলো, এখানেও বৃষ্টিপাত হলো, এখানেও বৃষ্টিপাত হলো, এখানেও বৃষ্টিপাত হলো। এখানে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই জলটা তো এখানে থেকে যাচ্ছে। 1 মিনিট, আজ খুব সমস্যা হচ্ছে ক্লাসে না। এখানে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা তো এখানে থেকে যাচ্ছে, কিন্তু পাহাড়ের ঢালে যদি বৃষ্টিপাত হয় সেটা তো গড়িয়ে বাইরে বেরিয়ে যাবে, তাই না? এখানে জল কিন্তু প্রবেশ করতে পারবে না। জল প্রবেশ করবে, কিন্তু এই যে সমভূমিতে যে হারে জল প্রবেশ করতে পারবে, এটা তো ফ্ল্যাট জায়গা, সমান জায়গা। তো এখানে যে লেভেলে জল প্রবেশ করতে পারবে, এখানে সেই লেভেলে জল প্রবেশ করতে পারবে না। তাহলে ভূমির ঢাল যদি কম থাকে, সেখানে ভৌমজলের স্তর ভালো হয়। আর ভূমির ঢাল যেখানে বেশি থাকবে, সেখানে কিন্তু ভৌমজলের স্তর সেইভাবে গড়ে উঠতে পারবে না। এরই পাশাপাশি চলে আসো প্রবেশ্য এবং অপ্রবেশ্যতার গল্প। প্রবেশ্যতা কি? যেখানে মৃত্তিকায় সছিদ্রতার পরিমাণ বেশি থাকবে, সেখানে জল কি করতে পারবে, চুইয়ে চুইয়ে মাটির গভীরে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, কিন্তু যেখানে যদি গ্রানাইট বা ব্যাসল্ট শিলা দ্বারা তৈরি হয়, সেখানে কি হবে, জল কি প্রবেশ করতে পারবে? জল প্রবেশ করতে পারবে না সেই হারে। তাহলে সেখানে ভৌমজলের স্তর ভালো হবে না। তাহলে যদি আমার বৃষ্টিপাত এখানে হয়, এটা প্রবেশ্য শিলা স্তর রয়েছে, এখানে দিয়ে কি হবে, ভৌমজলের স্তর ভালো হবে। আর যদি অপ্রবেশ্য শিলা স্তর থাকে, সেখানে কিন্তু
সেই হারে কি হবে না, আমাদের ভৌমজলের যে স্তর সেটা কিন্তু ঠিকঠাক তৈরি হবে না। বোঝা গেল? তাহলে যেখানে আমাদের পাললিক শিলা রয়েছে, শিলার প্রকৃতির উপরে নির্ভর করছে। 4 নম্বর বৈশিষ্ট্য যদি আমি দেখি, শিলার প্রকৃতির উপর নির্ভর করছে। পাললিক শিলা দিয়ে যদি তৈরি হয়, কি শিলা? পাললিক শিলা দিয়ে যদি তৈরি হয়, তাহলে দেখো সেখানে কি হবে না, পাললিক শিলা দিয়ে যদি তৈরি হয় সেখানে জল কিন্তু মাটির গভীরে প্রবেশ করবে। কিন্তু যদি কোথাও গ্রানাইট শিলা দিয়ে তৈরি হয়, সেখানে কিন্তু জল মাটির ভেতরে প্রবেশ করতে পারবে না। বোঝা গেল? তাহলে এগুলো ছিল আমার কি না, ভৌমজলের কন্ট্রোলিং ফ্যাক্টর। কন্ট্রোলিং ফ্যাক্টর অফ গ্রাউন্ড ওয়াটারের এই উপাদান, এই 4-5টা উপাদান কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এইবার বলো কে বুঝতে পারোনি, কোন পয়েন্টটা কে বুঝতে পারোনি বলো। সকলে বুঝতে পেরেছো? আমি আরো একবার হাইলাইট করে দিচ্ছি, নিয়ন্ত্রক। নিয়ন্ত্রণ কে করছে ভৌমজলে? প্রথম আমরা বলেছিলাম যে প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ মানেই হচ্ছে বৃষ্টিপাত, তুষারপাত, তুহিন, এগুলো সবই আমাদের মানে অধঃক্ষেপণের মধ্যে পড়ে। অধঃক্ষেপণ মানে নিচের দিকে পড়া, ঘনীভূত হয়ে কোনো পদার্থ যদি, জল বিশেষ করে তরল পদার্থ যদি নিচের দিকে, জল বা বরফ যদি নিচের দিকে পড়ে, সেটাকে আমরা কি বলি? অধঃক্ষেপণ বলি বা প্রেসিপিটেশন বলি। তো এটাকে আমি বৃষ্টিপাত হিসেবেই নিলাম, বৃষ্টিপাতকে হিসেবে হাইলাইট করলাম। তো কি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে ভৌম জলস্তর কি হবে? গুড, ভালো কন্ডিশনে হবে। যেখানে বৃষ্টিপাতের স্থায়িত্ব বেশি সেখানেও কি হবে? ভালো হবে। ওকে, যেখানে পদক্ষেপণের পরিমাণ বেশি সেখানেও কি হবে? স্থায়িত্ব যদি বেশি হয় সেখানেও কি হবে? ভৌম জলস্তর ভালো হবে। আর যদি এই দুটো কম থাকে সেখানে ভৌম জলস্তর কিন্তু তৈরি হবে না। ওকে, চলে আসো তাহলে, আমাদের বৃষ্টিপাতটা হয়ে গেল, বৃষ্টিপাতের প্রকৃতি এবং পরিমাণ অনুযায়ী হবে। এবার চলে আসো শিলার সছিদ্রতা। যদি আমাদের গ্রানাইট শিলা দিয়ে তৈরি হয় সেখানে কিন্তু ভৌমজল তৈরি হবে না। কিন্তু যদি পাললিক শিলা দিয়ে তৈরি হয়, পাললিক শিলায় সছিদ্রতার পরিমাণ বেশি, তাহলে পাললিক শিলায় জল বেশি প্রবেশ করবে, গ্রানাইট শিলায় জল প্রবেশ করতে পারবে না। তাহলে গ্রানাইট শিলাটায় আমাদের কি হতে পারবে না, না আমাদের সেইভাবে ভৌমজল কিন্তু তৈরি হতে পারবে না। বোঝা গেছে? তারপরে আরেকটা বলেছিলাম ভূমির ঢাল, একটা সমতল ভূমি আর একটা হচ্ছে এরকম খাড়া ঢাল। তো বৃষ্টিপাত যদি হয় বা অধঃক্ষেপণ যদি হয়, এখানে জল কি হবে না, আস্তে আস্তে মৃত্তিকার গভীরে প্রবেশ করতে পারবে। কিন্তু এখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে জল কি হবে? প্রবাহের মাধ্যমে নিচে চলে যাবে। ঠিক এখানে যতটা ভালো ভৌমজলের স্তর তৈরি হবে, এখানে ততটা ভালো তৈরি হতে পারবে না। ওকে, অতটা ভালো তৈরি হতে পারবে না। এইবার বলো কারো অসুবিধা আছে নাকি কন্ট্রোলিং ফ্যাক্টরে? প্রত্যেকে একটু রেসপন্স করবে। কন্ট্রোলিং ফ্যাক্টরে কারো সমস্যা? না দাদা। ওকে, বাকিরা? না স্যার। ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট আমরা ভৌমজলের গুরুত্ব চলে আসবে। এটা বোঝার কিছু নেই, জাস্ট আমাদের মুখস্থ করার বিষয়। গুরুত্ব কি আছে ভৌমজলের গুরুত্ব বলো দেখি তোমরা। ফার্স্ট তোমরা বলো, নেক্সট আমি বলবো। মানব জীবনে ভৌমজলের গুরুত্ব অপরিসীম। কিসের ক্ষেত্রে? মানব জীবন।
হ্যাঁ, মানব জীবনে ভৌমজল অপরিসীম। এই ধরনের মানে তোমাদের তো এখন এমসিকিউ, তোমাদের লেখার কোনো ব্যাপার নেই, অতএব আমি তোমাদের লেখার বিষয়টা এখন শেখাবো না। যখন মানে তোমাদের ফোর্থ সেমেস্টারে আবার লিখতে হবে, হ্যাঁ, তখন আমি লেখার বিষয়গুলো শিখিয়ে দেবো। তো সেখানে কি বিষয় লিখতে নেই সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তার মধ্যে এই যে যেমন তুমি এখন একটা বললে যে মানব জীবনে ভৌমজলের গুরুত্ব অপরিসীম। দেখো, আমি ডাইরেক্ট তোমাকে জিজ্ঞাসা করেছি গুরুত্বটা কি, তো তুমি বলছো মানব জীবনে গুরুত্বশীল। কি কারণে গুরুত্ব অপরিসীম সেটা কিন্তু আমাদের লিখতে হবে, আমাদের ওইটা লিখলে হবে না। ওই যে বলে না, টু দা পয়েন্ট অ্যান্সার। যেমন আমরা এই ভৌমজল কি পানীয় হিসেবে ব্যবহার করি না? বলো হ্যাঁ ইয়া না। পানীয় জল হিসেবে ব্যবহার করি। কত পার্সেন্ট? অলমোস্ট 80%। আমাদের পানীয় জলের 80% উৎস কিন্তু কিসের থেকে আসে? এই ভৌম জলের থেকে আসে। কিভাবে আসে সেটা আমরা আগে দেখেছি। কিভাবে আসে? কূপ, নলকূপ, উৎসর মধ্যে আমরা পেয়েছি না? কই গেল? এই যে নির্গমনের মধ্যে পেয়েছি। কূপ, নলকূপ, কুয়ো, প্রস্রবণের মাধ্যমে আমরা কিন্তু পেয়েছি। ওকে, চলো। তাহলে পানীয় জলের 80% উৎস কিসের থেকে আসে? না, আমাদের এই ভৌম জল থেকে আসে। আমরা এগ্রিকালচার ফিল্ড মানে আমাদের কৃষিকাজের ক্ষেত্রে আমরা ডিপ টিউবওয়েল বা আমাদের যে কি বলবো জেনারেটরের ইউজ করে, হ্যাঁ, আমরা জল তুলি না মাটির তলে, মোটর ইউজ করে মাটির তল থেকে জল তুলি না? তুলে কি করি? যে সমস্ত অঞ্চলে জল সারা বছর বৃষ্টিপাত থাকে না বা শীতকালীন সময়ে মাটির মানে ভৌম জল তুলে আমরা চাষাবাদ করি না? তো আমাদের কৃষিকাজের ক্ষেত্রেও ভৌম জলের কিন্তু গুরুত্ব রয়েছে। ঠিক আছে। আমাদের যে শিল্প, ইন্ডাস্ট্রি, শিল্পের ক্ষেত্রে প্রচুর জলের প্রয়োজন হয়। সেই জলের চাহিদাও কিন্তু আমরা কোথা থেকে পূরণ করি? না, আমাদের মাটির নিচের জল অর্থাৎ ভৌম জল থেকে কিন্তু আমরা পূরণ করে থাকি। ঠিক আছে, চলো এরপরে চলে আসো বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদনে কিভাবে কাজ করি আমরা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে গুরুত্ব। আমরা অনেকভাবে বিদ্যুৎ উৎপাদন দেখেছি, কিন্তু ভৌমজল থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব আমাদের যে হট স্প্রিং গুলো রয়েছে, মানে হট স্প্রিং মানে হচ্ছে উষ্ণ প্রস্রবণ। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশ্বদ্বীপ বক্রেশ্বর, তারপরে তপকেশ্বর। তপকেশ্বরটা অবশ্য আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নয়, আমি এই তপকেশ্বর টেম্পেলে গেছি, হ্যাঁ, যেটা দেরাদুনে অবস্থান করছে। চলো, বিদ্যুৎ উৎপাদন কিভাবে হয়? এই হট স্প্রিং বা আমাদের উষ্ণ প্রস্রবণের যে জল সেটা কিন্তু কি হয়? প্রচুর গরম হয়। এই ঝর্ণার জল কি হয়? প্রচুর গরম হয়। তো এই গরম জলকে ব্যবহার করে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে সেইভাবে পাওয়া যায় না, কিন্তু ইটালিতে এই গরম জলকে ব্যবহার করে কি করে না বিদ্যুৎ উৎপন্ন করে। তাহলে আমরা এই ভৌম জল ব্যবহার করে কি উৎপন্ন করছি? তাপবিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। আমাদের যেমন হাঙ্গেরি, হাঙ্গেরি একটা দেশ, সেই হাঙ্গেরিতেও কিন্তু এই হট স্প্রিংকে ব্যবহার করে বা উষ্ণ প্রস্রবণকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। ঠিক আছে। আরেকটা জিনিস এটা কিন্তু মাথায় রাখবে, যে অনেকে বলে না যে এই মন্দিরে গেছিলাম, ওই মন্দিরে একটা পুকুর আছে যেখানে গরম জল থাকে সব সময়, বা ওখানে একটা জলের ধারা আছে সেখানে গরম জল থাকে, ওখানে স্নান করার পরে আমার সব রোগ সেরে গেছে, বা ওইখানকার জল পান করে আমার সমস্ত রোগ সেরে গেছে। এটা বলে না? কিছুই না। ওই জায়গার যে জলটা সেটা কিসের জল? উষ্ণ প্রস্রবণের জল। তাহলে এই উষ্ণ প্রস্রবণের জল যদি কেউ নিয়মিত পান করে তাহলে তার রোগ নিরাময় হয়। কি হয়? রোগ নিরাময় হয়। কেন রোগ নিরাময় হয়? দেখো, আমরা যদি দেখি আমাদের হিউম্যান বডিতে যদি দেখি তাহলে 99% যে রোগগুলো হয় সেগুলো কি হয় না আমাদের
বডিতে কিসের ইমব্যালেন্সের জন্য হয় না খনিজ পদার্থের ইমব্যালেন্সের জন্য হয়, খনিজ পদার্থ বা মিনারেলসের অভাবে হয়। তো এই যে উষ্ণ প্রস্রবণ রয়েছে, এই উষ্ণ প্রস্রবণে যে জলটা আমরা পাচ্ছি এটা হচ্ছে খনিজ পদার্থ সমৃদ্ধ, বা যেটাকে আমরা বলি মিনারেল ওয়াটার। তোমরা বাজারে ট্রেনে বাসে সফর করার জন্য বা কোথাও থেকে জল কিনে যখন খাও লেখা থাকে মিনারেল ওয়াটার। কত টাকা দাম? 20 টাকা বোতল। 20 টাকা বোতলে কি তোমাদেরকে মিনারেলস দিতে পারবে? যেখানে সেলিব্রিটিরা 10,000 থেকে 12,000 টাকা প্রতি লিটার, কত লিটার? প্রতি লিটার দরের জল পান করে থাকে। তোমরা শুনেছো বোধহয় ব্ল্যাক ওয়াটার, ব্ল্যাক ওয়াটার অনেকে পান করে, ব্ল্যাক ওয়াটারের নাম শুনেছো তোমরা। তো সেটাতেও কি থাকে? প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে। তো এই খনিজ পদার্থের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন রকমের রোগের সঞ্চার হয়। তাহলে এই উষ্ণ প্রস্রবণের যে জল, সেই জলে কি আছে? প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে, যেটা আমাদের কিসের কাজে লাগে? রোগ নিরাময়ের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। ঠিক আছে? এছাড়া যদি আমরা দেখি যেটা আমি একটু আগে বলছিলাম যে পর্যটন শিল্প, এই যে আমি বললাম তপকেশ্বর মন্দির, বক্রেশ্বর মন্দির, বোরগুয়াল, তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্রে যদি চলে যাই ইয়েলোস্টোন পার্ক, এই পর্যটন শিল্পগুলো কিন্তু গড়ে উঠেছে কিসের জন্য? হট স্প্রিং এর জন্য। কিসের জন্য? উষ্ণ প্রস্রবণের জন্য। তো এই সমস্ত জায়গায় আমাদের পর্যটন শিল্প গড়ে উঠছে। এই হচ্ছে আমাদের ভৌমজলের গুরুত্ব। যেটা দেখো এই প্রত্যেকটা বৈশিষ্ট্য, তুমি যে কথাটা বলেছিলে যে মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম। তো আমাদের ক্ষেত্রে এই শব্দটা আমরা ভৌগোলিকভাবে ইউজ করতে পারি না, আর আমরা কখনো করব না। কোথায় ব্যবহার করা হয়? টু দা পয়েন্ট সেটাকে টার্গেট করব, টু দা পয়েন্ট সেটাকে টার্গেট করব। ওকে, চলো, গুরুত্ব কি বোঝা গেছে প্রত্যেকে? বলো, একবার রেসপন্স করো। হ্যাঁ দাদা। ওকে, আজ এই পর্যন্তই। যদি কারোর কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে সে করতে পারে।